বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি সাবিনা বিনতে সালাম অর্থনৈতিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে মোট জাতীয় আয়, তারপর হচ্ছে নির্জাতীয় আয়, তারপরে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে হচ্ছে মোট দেশজ উৎপাদন, নির্দেশজ উৎপাদন এসব নিয়ে আলোচনা করব এবং জাতীয় আয় পরিমাপ পদ্ধতির যে সমস্যা, পরিমাপ পদ্ধতি ও সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি আলোচনায়। মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বলতে আসলে আমরা কি বুঝি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট একটি দেশে একটি নির্দিষ্ট বছরে, সাধারণত এক বছরে, একটি বছরে হচ্ছে একটি দেশের মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার সমষ্টিকে এবং তার সাথে যুক্ত হচ্ছে দেশে অবস্থানরত বিদেশিদের আয়। এ দুটোর সমন্বয়ে যে অর্থটা আমরা পেয়ে থাকি, মোট যে আয়টা আমরা পেয়ে থাকি, সেটাই মূলত মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তবে এক্ষেত্রে দেশের যে লোকজন প্রবাসে তারা অর্থ ইনকাম করে, সেই মোট দেশজ উৎপাদনের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে না। আমি যদি তোমাদেরকে একটু সমীকরণের মাধ্যমে বুঝিয়ে দেই তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে জিডিপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে জিডিপি। জিডিপির মধ্যে আমার অন্তর্ভুক্ত হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রীর আর্থিক মূল্য, তার সাথে যোগ হচ্ছে দেশে অবস্থিত বিদেশিদের আয়। দেশে অবস্থিত বিদেশিদের আয়। এই দুটোর থেকে বাদ যাচ্ছে হচ্ছে, আমি মাইনাস করে দিলাম, যে দেশের প্রবাসীদের, আচ্ছা আমি এই কথাটা প্রবাসীদেরই শুধু লিখি, যে প্রবাসীদের পাঠানো অর্থ। প্রবাসী শিক্ষার্থীরা, তোমরা প্রবাসী কাদেরকে বলে তারা নিশ্চয়ই তোমরা জানো, সেজন্য আমি আর পুরো ডিটেলস বললাম না। যে দেশের জনগণ যখন বাইরে গিয়ে কাজ করে তখন আমরা তাদেরকে বলি প্রবাসী। প্রবাসীদের পাঠানো অর্থ। তাহলে আমরা সমীকরণ দেখে খুব সহজেই জিডিপি সম্পর্কে ধারণা নিতে পারি। যেমন জিডিপি হচ্ছে, তাহলে আমি আবার বলি সংজ্ঞাটা, যে জিডিপি হচ্ছে নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট বছরের একটি দেশের চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী যে উৎপাদিত হয় তার আর্থিক মূল্য, তার সাথে যোগ হচ্ছে দেশে অবস্থিত বিদেশিদের আয়। এই দুটোর সমন্বয় হচ্ছে জাতীয় আয় মোট দেশজ উৎপাদন বা মোট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বলা হয়। এবং এর থেকে বাদ যাচ্ছে হচ্ছে আমার প্রবাসীদের পাঠানো অর্থ। এরপর আসি যে নির্দেশজ উৎপাদন কাকে বলে। নির্দেশজ উৎপাদন, নির্দেশজ উৎপাদন বলতে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট বছরে যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য থেকে
ওই বছরে যে উৎপাদন করতে গিয়ে যে আমার ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হয়েছিল বা অবচয়জনিত ব্যয় হয়েছিল সেটা যদি আমি বাদ দেই তাহলে আমার থাকতেছে হচ্ছে নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদনকে আমি নির্দেশ করতে পারি নিট ডোমেস্টিক এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা থেকে এটাকে আমি মোট দেশজ উৎপাদন থেকে যদি আমি অবচয়জনিত ব্যয় বাদ দেই বা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্সগুলো আমি বাদ দিই, যে ক্ষয়ক্ষতি উৎপাদন করতে গিয়ে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো যদি আমি বাদ দেই তাহলে আমার থাকতেছে হচ্ছে নিট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন থেকে অবচয় বা ক্ষয়ক্ষতি জনিত ব্যয় এই দুটোকে বাদ দিলে আমার কি থাকছে এনডিপি বা নিট ডোমেস্টিক প্রোডাক্ট থাকতেছে বা নিট দেশজ উৎপাদনটা আমার থাকতেছে। তাহলে শিক্ষার্থীরা এখন আমি আসবো, তোমরা তো জিডিপি এবং এনডিপি সম্পর্কে ধারণা পেয়ে গেছো। এখন আমি আসছি তোমাদেরকে ব্যক্তিগত আয়, তারপর হচ্ছে ব্যয়যোগ্য আয় এবং মাথাপিছু আয় কাকে বলে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ব্যক্তিগত আয়, এরপর আসি ব্যক্তিগত আয়। ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম। একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দেশে নির্দিষ্ট আর্থিক বছরে ওই দেশে বসবাসরত প্রত্যেকটি উপার্জনক্ষম ব্যক্তির যে বাৎসরিক আয়টা আছে সেটা সমষ্টিকে বলা হয় ব্যক্তিগত আয়। আমি কি বললাম, আমি আবার বলছি বিষয়টি, যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশে নির্দিষ্ট আর্থিক বছরে দেশের উপার্জনক্ষম ব্যক্তিদের আয়কে বাৎসরিক আয়কে বলা হচ্ছে ব্যক্তিগত আয়। তারপরে আসি ব্যয়যোগ্য আয় কাকে বলে? ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ব্যয়যোগ্য আয় ডিসপোজেবল ইনকাম। মানুষ তার আয়ের সবটুকু অংশই কিন্তু ব্যয় করতে পারে না বা ব্যয় করে না, কারণ তাকে ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু সেভিংস করতে হয়, যে পরবর্তী সময় যখন আমার আয়টা বন্ধ হয়ে যাবে কোনো কারণে, তো তখন যেন সে ওই জমাকৃত অর্থ বা সঞ্চয়কৃত অর্থটা দিয়ে সে চলতে পারে। সেজন্য মূলত মানুষ আয়ের সবটুকু অংশ ভোগ না করে কিছু অংশ সে সঞ্চয় করে বা সেভিংস করে। সেটা হতে পারে ব্যাংকে জমা রাখতে পারে বা ঘরে জমা রাখতে পারে, তবে বা বস্তুগত কোনো দ্রব্য বা জায়গা জমি এই সমস্ত জিনিস কিনে বা স্বর্ণালঙ্কার এই সমস্ত দ্রব্য কিনেও সে আসলে সেভিংসটা করতে পারে। তাহলে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত আয় থেকে যে আমার সঞ্চয়টুকু তাহলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়কে আমি এভাবে নির্ধারণ করতে পারি যে ব্যক্তিগত আয় থেকে আমি যে কিছু অর্থ খরচ করি, আমার দৈনন্দিন জীবনে চলাচলের জন্য যে অর্থগুলো আমি খরচ করার পরে যে অর্থটুকু আমার থাকে সেটা হচ্ছে আমার ব্যয়যোগ্য আয়। আমি সমীকরণের সাহায্যে শিক্ষার্থী তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যয়যোগ্য আয় সমান আমরা কি লিখতে পারি, যে আমার ব্যক্তিগত আয়
ব্যক্তিগত আয় থেকে যদি আমি আমার যে প্রয়োজনীয় খরচগুলো আছে সেগুলো করি, তাহলে দৈনন্দিন জীবনের যে খরচ, এই দুটো বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে আমার ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ধরি আমার ব্যক্তিগত মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা আমার সেই মাসে খরচ হচ্ছে সব মিলিয়ে আমার 8,000 টাকা। তাহলে আমার কত থাকতেছে? 2,000 টাকা। এই 2,000 টাকাই হচ্ছে আমার ডিআই বা ডিসপোজেবল ইনকাম। তাহলে শিক্ষার্থীরা আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম যে ব্যক্তিগত আয় থেকে আমাদের ব্যক্তি বিশেষের যে আয়টা আছে তার থেকে যে ব্যক্তি খরচ করে সে ব্যয়টা যদি আমি বাদ দেই, তাহলে যেই অর্থটা থাকে সেটাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। ব্যয় করার পরে যে আয়টা আমার থাকতেছে সেটাই হচ্ছে আমার ব্যয়যোগ্য আয়। তারপর আসি মাথাপিছু আয় কাকে বলে। মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়। সাধারণত মাথাপিছু ইনকাম বলতে জনগণের প্রত্যেকটি ব্যক্তির যে বাৎসরিক ইনকাম আছে সেটাকেই বলা হয় মাথাপিছু আয় বলা হয়। তা আমি মাথাপিছু আয়টাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো নির্দিষ্ট আর্থিক বছরে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরের যে জাতীয় আয়টা আছে সেটাকে যদি ওই বছরে অবস্থিত জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে আমার পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়। তাহলে মাথাপিছু আয় সমান সমান আমি লিখতে পারি কোনো নির্দিষ্ট বছরের জাতীয় আয়, কোনো নির্দিষ্ট বছরের জাতীয় আয় সেটাকে যদি আমি ওই সময়ের জনসংখ্যা দ্বারা মোট জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমার কি পাওয়া যাচ্ছে? মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম পাওয়া যাচ্ছে। মাথাপিছু আয় একটি দেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সূচক, কারণ মাথাপিছু আয়ের উপর নির্ভর করবে একটি দেশ সমৃদ্ধির দিকে আগাচ্ছে না পেছাচ্ছে। তাহলে মাথাপিছু আয় যদি একটি দেশের বৃদ্ধি পেতে থাকে বা বেশি হতে থাকে, আমরা স্বভাবতই ধরে নেই যে ওই সমস্ত দেশগুলোতে উন্নতির দিকে এগোচ্ছে বা উন্নতির শিখরে রয়েছে, এবং মাথাপিছু কম থাকলে সেই সমস্ত দেশগুলোকে আমরা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে বা কম আয়ের দেশ হিসেবে চিহ্নিত করে থাকি। তারপরে আসি সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি। তারপরে সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি। সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি
জাতীয় আয়কে একটি দেশের বিভিন্ন দেশে বিভিন্নভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়। সাধারণত জাতীয় আয় যেভাবে পরিমাপ করা হয় ওই সমস্ত পদ্ধতিগুলোকে আসলে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি বলা হয়ে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্নভাবে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি অবলম্বন করে থাকে তাদের দেশের রীতি অনুযায়ী। আমাদের দেশেও আসলে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তবে জাতীয় আয় নির্ণয়ের তিনটি মানে সর্বজন গৃহীত বা সবসময় যেটা হয়ে থাকে সে ধরনের তিনটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটি হচ্ছে আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এই তিনটি পদ্ধতি আমি দেখাচ্ছি। উৎপাদন পদ্ধতি, প্রোডাকশন মেথড, উৎপাদন পদ্ধতি। দুই হচ্ছে আয় পদ্ধতি, তারপর হচ্ছে ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি জাতীয় আয় তিনভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, প্রোডাকশন মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড। এখন আসি আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি নিয়ে। একটি নির্দিষ্ট উৎপাদন পদ্ধতি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আর্থিক বছরে চূড়ান্ততে যে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার মূল্যকে সাধারণত বলা হয়, সেই সব মূল্যকে নিয়ে আসলে উৎপাদন পদ্ধতি গ্রহণ করা হয় জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে। এখন আমি ধরি যে একটি দেশে জাতীয় আয় একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী হচ্ছে x1, x2, x3 এভাবে করে xn পর্যন্ত। এই x1, x2 এবং x3 থেকে xn পর্যন্ত দ্রব্য ও সেবা সামগ্রী একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত হয়েছে। এবার এই দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্যসমূহকে ধরি, আমি যদি ধরি, এর মূল্য নির্ধারণ করলাম P1 প্লাস P2 প্লাস P3 এভাবে করে হচ্ছে Pn পর্যন্ত। তাহলে এক্ষেত্রে আমি জাতীয় আয় পরিমাপ করব হচ্ছে x1 P1, x2 P2 প্লাস x3 P3 এভাবে করে xn Pn করে। এখন এই টোটালটাই হচ্ছে আমার উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের ধারণাটি দিয়েছেন অধ্যাপক মার্শাল। এর ধারণা কে দিয়েছেন? অধ্যাপক মার্শাল উনি উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কীভাবে পরিমাপ করা যায় সেই বিষয়ে উনি কথা বলেছেন। তবে এই পদ্ধতিতেও কিছু সমস্যা রয়েছে বা খুব সতর্কতার সহিত কিছু বিষয় এই পদ্ধতি যখন আমি গ্রহণ করব তখন মনে রাখতে হবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সতর্কতামূলক বিষয়টা হচ্ছে এক নম্বর যদি আমি ধরি যে দ্বৈত গণনা বাদ দিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করার সময় অবশ্যই চূড়ান্ত দ্রব্যের আর্থিক মূল্যকে গণনা করতে হবে। মাধ্যমিক এবং প্রাথমিক
দ্রব্য গণনা করা যাবে না। যেমন পাউরুটি তৈরির ক্ষেত্রে শুধুমাত্র টোটাল যে পাউরুটিটা তৈরি হয়েছে সেটার মূল্যই নির্ধারণ করতে হবে। এর মধ্যে যে চিনি, গম এবং আটা বা ময়দা ছিল সেই আর্থিক মূল্যটা গ্রহণ করা যাবে না। তাহলে দ্বৈত গণনা বাদ দিতে হবে। দ্বৈত গণনা বাদ দিতে হবে। 2 নম্বর হচ্ছে হস্তান্তর পাওনা। এই জাতীয় আয় পরিমাপ করার সময় বাদ দিতে হবে। হস্তান্তর পাওনাগুলো কি হচ্ছে? হস্তান্তর ব্যয়। হস্তান্তর ব্যয়গুলো কি? যে বয়স্ক ভাতা, তারপর হচ্ছে বেকার ভাতা, এই সমস্ত হস্তান্তর ব্যয়গুলোকে অবশ্যই বাদ দিতে হবে। তারপরে হচ্ছে জাতীয় আয় থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। উৎপাদন করতে গিয়ে যে আমাদের বিভিন্ন ধরনের মেশিনপত্র বা দ্রব্য সামগ্রীর যে ক্ষয়ক্ষতি হয় এবং সেগুলো মেরামত করতে যে আমাদের আবার অর্থ দিয়ে মেরামত করতে হয়, সেই অর্থের পরিমাণটুকু আমাদের বাদ দিতে হবে। তাহলে অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। মূলধন থেকে কি করতে হবে? অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। এমন কিছু শ্রম আছে যেগুলোর আর্থিক মূল্য আসলে হয় না। যেমন একজন মা তার শিশুকে যখন আদর করে, সে আদরের মূল্যটা কিন্তু সে শিশুর কাছ থেকে গ্রহণ করে না, বা যে শিক্ষাদানটা সে করে সেটারও মূল্য সে আসলে গ্রহণ করে না। তো সেই সমস্ত ব্যয়গুলো এগুলোকে। তারপর হচ্ছে গৃহবধূর কাজ। গৃহবধূ যখন কাজ করে তখন সে তার হাজব্যান্ডের কাছ থেকে, তারপর ফ্যামিলির কাছ থেকে সে আর্থিক মূল্যটা নিয়ে থাকে না তার কাজের বিনিময়ে। তাহলে এই সমস্ত যে সমস্ত সেবাকর্ম এবং দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য হয় না, সেগুলো কি করতে হবে? জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বাদ দিতে হবে। তাহলে আমি বলতে পারি যে অনুপার্জিত আয়, আর্থিক মূল্যহীন দ্রব্য ও সেবাকর্ম বাদ দিতে হবে। আর্থিক মূল্যহীন দ্রব্য ও সেবাকর্ম বাদ দিতে হবে। তারপরে হচ্ছে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বাজার মূল্য থেকে অবশ্যই পরোক্ষ কর বাদ দিতে হবে। দ্রব্য সামগ্রীর গায়ে অনেক ধরনের ভ্যাট লেখা থাকে, বা ভ্যাটের কারণে কিন্তু দ্রব্য সামগ্রীর মূল্যটা বৃদ্ধি পেতে থাকে। সেই সমস্ত পরোক্ষ করগুলো আমাদের কি করতে হবে? জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বাদ দিতে হবে। তাহলে আমি লিখতে পারি যে পরোক্ষ কর জাতীয় আয় থেকে বাদ যাবে, বা বাজার মূল্য থেকে বাদ যাবে। পরোক্ষ কর বাদ দিতে হবে। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম যোগ করতে হবে। সেবাকর্মের আর্থিক মূল্যটা যোগ করতে হবে। চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্য, যুক্ত হবে। এই সমস্ত বিষয়গুলো বা এই সতর্কতাগুলো অবলম্বন করে অবশ্যই জাতীয় আয় পরিমাপ করতে হবে। না হলে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ভুল তথ্যের উপাত্ত সমূহ ভুল চলে আসবে এবং এই পরিমাণে বেশি হবে। তারপরে আসি আয় পদ্ধতি।
একটি দেশে উৎপাদন করতে গিয়ে আয় পদ্ধতিতে একটি দেশে উৎপাদন করতে গিয়ে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই 4টি উপকরণ দিয়ে আমরা জানি যে উৎপাদন করা হয়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, 4টি উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, এরপর হচ্ছে সংগঠন। আয় পদ্ধতির ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই 4টি উপাদানের জন্য যে অর্থ আমরা ব্যয় করি সেটার আর্থিক মূল্যটা একটি দেশের যখন চূড়ান্তভাবে একটি নির্দিষ্ট সময়ে গণনা করা হবে এবং সেটারই আর্থিক মূল্যটাকে জাতীয় আয়ের আয় পদ্ধতিতে নির্ধারণ করা হবে। এবং এই আয় পদ্ধতির জনক হচ্ছে অধ্যাপক পিগু, এবং অধ্যাপক পিগু হচ্ছে এই আয় পদ্ধতিটার প্রচলন প্রথম করেছিলেন। তাহলে ভূমির থেকে আমি পাচ্ছি ভূমির আয় হচ্ছে আমার খাজনা, শ্রমের হচ্ছে মজুরি, মূলধনের হচ্ছে সুদ, সংগঠনের হচ্ছে মুনাফা। তাহলে উৎপাদন করতে গিয়ে এই চারটি উপকরণের যে আয়গুলো আমাদের হয়ে থাকে এই আয়ের সমন্বয় হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা তোমরা আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করতে হয় সেগুলো তোমরা দেখলে। তাহলে আমি উৎপাদন পদ্ধতিতে যে জাতীয় আয় পরিমাপ ছিল এগুলোর মধ্যে যে সতর্কতামূলক পদ্ধতিগুলো অবলম্বন করতে বলেছিলাম, আয় পদ্ধতির ক্ষেত্রেও ঠিক একই ধরনের সতর্কতা পদ্ধতি অবলম্বন করে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায়। এরপর হচ্ছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতির জনক হচ্ছে অধ্যাপক আরভিং ফিশার। ব্যয় পদ্ধতির জনক হচ্ছে অধ্যাপক আরভিং ফিশার। একটি নির্দিষ্ট বছরে দেশের জনগণ যে সমস্ত ব্যয়গুলো করে থাকে সেগুলোর সেই ব্যয়ের সমন্বয়গুলোকেই মূলত ব্যয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়। ব্যয় পদ্ধতিটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে 3 সেক্টর পদ্ধতিও বলা হয়। ব্যয় পদ্ধতি সমান আমি কি লিখতে পারি? ভোগ ব্যয়, ব্যক্তির যে ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় ছোট হাতের আই দ্বারা, এটা সি দ্বারা ভোগকে, তার সাথে হচ্ছে সরকারি ব্যয়কে জি দ্বারা নির্দেশ করা হচ্ছে। তাহলে এই 3টা সেক্টর যুক্ত হয় বলে একে 3 সেক্টর পদ্ধতিও বলা হয়ে থাকে। তাহলে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দেশের জনগণের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমন্বয় হচ্ছে ব্যয় পদ্ধতি গঠিত হয় এবং এই ব্যয় পদ্ধতির মাধ্যমে আসলে জাতীয় আয় পরিমাপ করা হয়ে থাকে। ব্যয় পদ্ধতির মধ্যেও উৎপাদন পদ্ধতির মতো যে সতর্কতামূলক যে বিষয়গুলো তোমাদের আমি বলেছিলাম সেগুলো মূলত এখানেও অন্তর্ভুক্ত আছে এবং এগুলোর দিকে লক্ষ্য রেখেই মূলত জাতীয় আয় পরিমাপ করা হয়। না হলে জাতীয় আয় পরিমাপ পদ্ধতিতে ভুল ভ্রান্তির সম্ভাবনা বেড়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, করোনা মহামারীর এই সময়ে তোমাদেরকে আমি একটি কথাই বলবো যে স্বাস্থ্যবিধি মেনে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে তোমরা পড়াশোনা চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবে। কারণ যে কোনো মুহূর্তে কলেজ খুলে গেলে হয়তো তোমাদের এক্সাম শুরু হয়ে যেতে পারে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে আমি এ পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।